এই পৃথিবীতে মানুষ বড়ই বিচিত্রময়। আমাদের চারপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা বাইরে থেকে একরকম আর ভিতর থেকে পুরোটাই আলাদা। যে অকল্পনীয় মৃত্যুর রহস্য জুড়ে থাকে এসব মানুষদের জীবনে। এই যে বৃদ্ধা মহিলাটিকে দেখছেন, তিনি স্বাভাবিক কোনো মহিলা নন। মৃত্যুর সময় তার কাছাকাছি চলে এসেছে, বেশি দিন সে বাঁচতে পারবে না, কিন্তু তাতেও তার বিন্দুমাত্র ভয় নেই। এই বৃদ্ধার অতীত ভালো ছিল না। সে বলতো তিনি নাকি জাদুকরী নারী, ব্ল্যাক ম্যাজিক করতেন। হয়তো মৃত্যুর আগে এই মহিলা কিছু একটা জাল বুনছেন মৃত্যু থেকে বাঁচার জন্য। কিন্তু এটা কি সম্ভব? এই বৃদ্ধার কোনো ছেলে মেয়ে এখন বেঁচে নেই। গাড়ি দুর্ঘটনায় তারা অনেক আগেই মারা গিয়েছেন। হতে পারে এটা এই মহিলার কুকর্মের জন্যই হয়েছে। আজকের এই গল্পটা এই বৃদ্ধা দাদিমাকে নিয়ে। হাই গাইস, ওয়েলকাম টু পলক কটেজ। ঘটনা শুরু হয় একটা বৃদ্ধা মহিলাকে দেখিয়ে। তার নাম পাইলা। বয়স তার 70 থেকে 80-এর মধ্যে হবে। তবে এই বয়সে এসেও তার গায়ে ভালো জোর আছে। দেখে মনে হয় না তার বয়স 70 পার হয়েছে। আজ এই বৃদ্ধাকে দেখে মনে হয় সে কারোর জন্য অপেক্ষা করছে। সে বারবার ঘড়ি দেখছিল, আর যখনই তার ঘড়িতে 8টা বেজে ওঠে ঘড়িটি বন্ধ হয়ে যায়। ঘড়ির কাঁটা নড়ছিল না। মনে হয় ঘড়িটি বিশেষ এক সময়ের ইঙ্গিত দিচ্ছে কিছু একটা করতে হবে এই সময়ে, বা কিছু একটা হয়েছে এই সময়। এরপর বৃদ্ধা পাইলা রেস্টুরেন্ট থেকে বাইর হয়। ধীরে ধীরে হেঁটে একটি বাড়ির কাছে আসে। এই বাড়িটি এই বৃদ্ধার এক প্রিয় বান্ধবীরই বাড়ি। বান্ধবীর নাম হচ্ছে জুলিটা। তবে তিনি এখন আর বেঁচে নেই। আজ সকালেই মারা গিয়েছে, আর তার লাশটি তার বাড়ির নিচেই পড়ে রয়েছে। লাশের বিভৎস অবস্থা, শরীর থেকে পোকা বাইর হচ্ছে। এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়, হতে পারে হত্যা বা হতে পারে এর থেকেও খারাপ কিছু। কিন্তু এখানে সব থেকে অবাক করার ব্যাপার হচ্ছে পাইলারের বান্ধবীর লাশ এভাবে পড়ে আছে, তো এতে পাইলার তেমন কিছু মনে হয় না। এ দেখে মনে হচ্ছিল সে আগে থেকেই জানে তার বান্ধবী মারা যাবে, হয়তোবা সে এটারই অপেক্ষা করছিল। এরপর পাইলারকে দেখা যায় সে বাড়িতে থাকা একটি ছবির দিকে তাকিয়ে থাকে, একটা ছোট বাচ্চার ছবি। আর সেই ছবিটিকে দেখে সে মুচকি মুচকি হাসছিল। কিছু পরে পাইলারের পিছনে একটি যুবতী মেয়েকে হেঁটে আসতে দেখা যায়। পুরোপুরি লগ্ন ছিল, আর সেটাকে দেখে পাইলার অনেক খুশি হয়। পাইলার একজন 70 বছরের বৃদ্ধা মহিলা, তবে সে এই যুবতী মেয়েকে অন্য নজরে দেখছিল। মেয়েটির গায়ে এসে বাজে ইঙ্গিতে হাত দেয়, তাকে স্পর্শ করে আনন্দ নেয়। হতে পারে পাইলার সমকামী, তবে এখানে ওই যুবতী মেয়েটাও অনেক খুশি ছিল। সেও মনে হয় এটাই চায়। এখানে আসলে কি হচ্ছে সেটা এখন জানা যাবে না। গল্পটা শেষ হতে হতে পুরোটাই খোলাসা হয়ে যাবে। সব রহস্যের এক ভয়ানক জট খুলবে। এই পাইলারই হচ্ছে গল্পের দাদিমা। তার আত্মীয় স্বজন বলতে এই পৃথিবীতে কেউই নেই, শুধুমাত্র একজন নাতনি ছাড়া। পাইলারের নাতনির নাম হচ্ছে সুজানা। তার বয়স সবেমাত্রই 22 পার হয়েছে। সে একজন ফ্যাশন মডেল। সে 4 বছর ধরে মডেলে তার কেরিয়ার গোছানোর জন্য কাজ করে যাচ্ছে। আজও সে এক অডিশনে এসেছিল, আর এখানে সে এক সুনামধন্য কোম্পানির অ্যাড মডেলের চাকরিটা পেয়ে যায়। কালই এই প্রজেক্টটাতে জয়েন করে নেবে। কালই আবার দেখা যায় এক হসপিটাল থেকে কল এসেছে, যেখানে বলা হয় তার দাদিমা পাইলার অনেক অসুস্থ, তিনি এখন হসপিটালে রয়েছেন। এই সুজানা ওই দিন আর কাজে জয়েন করতে পারেন না, চলে আসে তার দাদিকে দেখতে হসপিটালে। এই বলেছি পাইলার একজন একা মানুষ, ছেলে মেয়ে অনেক আগেই মারা গিয়েছে। নাতনি হিসেবে তো শুধু এই সুজানাই রয়েছে। এতদিন পাইলার তার বাসায় একাই থাকতো। আগেও যদি সে নিজেকে তার দেখে শুনে রাখতে পারতো, তবে এখন তার অবস্থা এমন হয়েছে যে তাকে আর এখন একা থাকতে দেওয়া যাবে না। গতকাল সে বাসায় পড়ে গিয়ে মারাত্মক আঘাত পেয়েছে। সুজানা তার দাদিমার এমন অবস্থা দেখে অনেক কষ্ট পায়। যেহেতু তো তার দাদিকে একা রাখা যাবে না, তাই সুজানা এখন তার দাদির সাথেই থাকবে। তবে সুজানার তো অনেক ভালো চাকরি হয়েছে, সামনে অনেক নানান প্রজেক্টে সে কাজ করবে। তবে সে যদি তার দাদির সঙ্গেই থেকে যায়, তাহলে সে এসব করবে কিভাবে? সে ডাক্তারের সাথে এ বিষয়ে পরামর্শ করতে চায়। তখন ডক্টর তাকে একটি বৃদ্ধাশ্রমের ঠিকানা দেয়, সেখানে তার দাদিকে রেখে আসতে বলে। তবে সুজানা তার দাদিকে অনেক ভালোবাসতো, তাই সে তার দাদিমাকে এইভাবে ফেলে রেখে যাবে না। কষ্ট হলেও সে তার দাদির সাথে এখানে থাকবে। সুজানা তার দাদির বাসায় এসে থাকা শুরু করে। সে তার দাদির দেখাশোনা করত, আর সে মডেলিং থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে নিয়েছে। কয়েকদিন পার হয়ে যায়। এ বাসাতে আসার পর থেকে সুজানা প্রথমে যে বিষয়টা লক্ষ্য করেছে তা হলো বাসায় কোনো আয়না নেই, এমনকি বাথরুমের আয়নাও প্রিন্ট করে ঢেকে দেয়া। বিষয়টা বেশ অদ্ভুত। আবার তার দাদিমা, তার পাইলা, তার বৌমা অর্থাৎ সুজানার মায়ের ছবির দিকে তাকিয়ে থাকতো। এই ছবি দেখেই সে খুশি হয়ে যেত। কি যে আছে এই ছবিতে তা কখনো সুজানা বুঝতে পারে না। মাঝে মাঝে পাইলা সুজানাকে বলে, তোমার মা অনেক সুন্দরী ছিল, তবে তুমি তোমার মার থেকেও বেশি সুন্দর। দাদু ভাই, তুমি শুধু আমার খেয়াল রাখিও না, তুমি তোমার নিজের শরীরেরও খেয়াল রাখিও। এরকম সৌন্দর্য রূপ কয়জনই বা পায়? আচ্ছা, এখানে
আপনাকে একটি প্রশ্ন করি, শুরুতেই কিন্তু পাইলারকে একটি যুবতী মেয়ের সাথে আপত্তিকর কাজ করতে দেখা গিয়েছে, যার ইঙ্গিত মোটেও ভালো ছিল না। এখন আবার এই পাইলারই তার নাতনির সৌন্দর্যের প্রশংসা করছে। বিষয়টা কি অস্বস্তিকর না? এরকম দাদির সঙ্গে সুজানার কি আদৌ থাকাটা ঠিক? আর থাকলে কি হতে পারে একটু ভাবুন। বাসায় যেহেতু কোনো আয়না ছিল না, তাই সুজানা প্রথমে যে কাজটা করে, সে দু একটা আয়না কিনে নিয়ে আসে। বাসায় এসে সে তার মডেলিং কোম্পানিতে কল দেয়। তার নতুন একটি প্রজেক্টে কাজ করার কথা ছিল, কিন্তু সুজানা তো এখন সেখানে নেই, তাই কাজটি অন্য এক মডেলকে দিয়ে দেওয়া হয়েছে। এটা শুনে সুজানা অনেক কষ্ট পায়। রাতে সুজানা তার দাদিকে খাইয়ে দেয়, কিন্তু এখানে 2-3 বার খাওয়ার পরেই পাইলারের গলায় খাবার আটকে গিয়েছিল। সুজানা অনেক চেষ্টায় তার দাদিমাকে অনেকটা স্বাভাবিক করে। এখানে তার দাদিমা বলছিল, আমার সময় শেষের দিকে, তাই তাড়াতাড়ি কাজটি সেরে ফেলতে হবে। সুজানা এসবের কিছুই বোঝে না। সুজানা তার দাদিমাকে ঘুমানোর জন্য নিয়ে যায়। পাইলারকে শুয়ে দেওয়া হলে সে এসে বিউটি ট্রিটমেন্ট নিচ্ছিল। এ সময় তার দাদির রুম থেকে চিৎকারের আওয়াজ পাওয়া যায়। সুজানা দৌড়ে তার দাদিমার রুমে আসে। দেখা যায় তার দাদিমা কিছু একটার জন্য অনেক ভয় পেয়ে আছে। সে অনেক ঘাবড়ে গিয়েছিল। তার এমনই একটা অবস্থা যে তার বিছানায় সে টয়লেট করে দিয়েছিল। সুজানা পাইলারকে অনেক শান্ত করার চেষ্টা করে। এরপর সে তার দাদিমাকে গোসল করিয়ে দেয়। পরে বিছানার চাদর পাল্টিয়ে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এরপর সুজানা নিজেও ঘুমাতে আসে। তবে মাঝরাতে দেখা যায় তার রুমে কেউ একজন রয়েছে। ছায়ার মতো কিছু একটাকে দেখা যায় যে তার গায়ের কাঁথাটা সরিয়ে দিচ্ছিল, তার গা স্পর্শ করছে। এমনকি একটা পর্যায়ে তার কাপড় খোলারও চেষ্টা করে। খুবই বাজে একটি ব্যাপার। ওর একটা হাত দেখা যায়, সে সুজানার মুখে বাজেভাবে হাত দিচ্ছে। দেখে মনে হয় এটা সুজানার দাদি। সুজানা চোখ খোলে। সুজানা আসলে এসব স্বপ্নে দেখছিল। তবে এরকম বাজে স্বপ্ন সে কেন দেখবে? বিষয়টা খুবই অস্বাভাবিক। সকাল হয়ে গেছে। সুজানা তার দাদির খাবারের ব্যবস্থা করে। আর এখন থেকে দেখা যায় তার দাদিও অনেক অস্বাভাবিক হয়ে গিয়েছে। হঠাৎ সে হেসে ওঠে। হঠাৎ আজ সে নাস্তার সময়ই টিভি দেখছিল। তখন টিভিতে একটা নিউজ হচ্ছিল, কিন্তু পাইলট তখন হেসেই চলেছে কোনো একটা কারণ ছাড়াই। খেতেই পাচ্ছিল না। সুজানা টিভিটা অফ করে দিলেও সে হেসে চলেছে। উদ্ভট রকমের হাসির শব্দ। সুজানা হাত দিয়ে ইশারা দিলেও তার হাসি থামায় না। মনে হচ্ছে সে অন্য একটি কারণে হেসে চলেছে। সুজানা তাকে আর থামাতেই পারে না, তাই সে তাকে এরকম রেখে অন্য কাজে চলে যায়। সময় সুজানা লক্ষ্য করে সকাল 8টা বাজে, আর ঘরের সব ঘড়ি থেমে গেছে। ঘড়িগুলোর কাঁটা বন্ধ। কোনোটাই 8টা পার করতে পারছে না। বিষয়টা খুবই অদ্ভুত। এই ঘটনা যে শুধু একদিনে হয় তা কিন্তু নয়। প্রায় সকালে দেখা যায় তার দাদিমা এই সময় সকাল 8টার সময় এইভাবে হেসে চলে থাকে, আর সব ঘড়ির কাঁটা থেমে আছে। এগুলোকেও সুজানা খুব একটা পাত্তা দেয় না, এভাবেই চলতে থাকে। একদিন সুজানা যখন গোসল করছিল, সে শুনতে পায় বাসায় কোনো একটা মেয়ে এসেছে। সে এসে পাইলারের সঙ্গে কথা বলছে। সুজানা বেরিয়ে আসলে ওই মেয়েটা তার পরিচয় দেয়। মেয়েটার নাম হচ্ছে ইভা। ইভা বলে সে নাকি সুজানার বাচ্চাকালের বন্ধু। অনেক ছোটতে তার দেখা সাক্ষাৎ ছিল, এই জন্যই সুজানার তাকে মনে নেই। এও বলে তার দাদি এবং সুজাতার দাদি খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সুজানা তাকে জিজ্ঞেস করেন, তুমি এভাবে কিভাবে বাসায় আসলে? ইভা বলে তার কাছে নাকি এইবারে চাবি রয়েছে। চাবিটা দাদি পাইলারই নাকি তাকে দিয়েছেন। কারণ হচ্ছে ইভা আগে নাকি প্রায় সময় তার দাদিকে দেখতে এসেছিলেন। কাজে তার দাদিমাকে সাহায্য করা, মোটামুটি কিছুটা দেখাশোনা করা, সব মিলিয়ে এই জন্য নাকি তার দাদিমা তাকে চাবি দিয়ে দিয়েছিলেন। সুজানার ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। সে দেখে ইভা খুবই মিশুক, আর ইভা সুজানার ছোটবেলার অনেক ঘটনাই জানে, তাই তার সাথে সুজানার মিল হয়ে যায়। এক সময় সুজানা তাকে জিজ্ঞেস করেন তার দাদি কেমন আছে। তখন ইভা জানায় তার দাদিমা বেঁচে নেই, অনেক আগেই মারা গিয়েছেন। সন্ধ্যার পর ইভা চলে যায়। আর এখানে একটা ব্যাপার লক্ষ্য করা যায় যে এই ইভা নামক মেয়েটি আসার পর থেকেই দাদি পাইলার অনেক খুশি এবং অনেক শান্ত। সুজানা কিন্তু এখন তার কাছ থেকে অনেক দূরে। তবে এভাবে একের পর এক কন্টাক্ট তার হাত থেকে চলে গেলে সামনে তার ক্যারিয়ারে অনেক ক্ষতি হতে পারে। তাই সে একটা শুট করতে ফ্রান্সে যেতে চায়। এটা 2 দিনেরই ব্যাপার ছিল, আর এই 2 দিনের জন্য তার দাদিমার কাছে একটি নার্সকে রেখে যাবেন, যেহেতু তার দাদিমাকে একা ফেলে রাখা যাবে না। তবে এটা জানতে পেরে পাইলার অনেক রেগে যান। সে সুজানাকে যেতে চায় না। ওই দিন রাতের বেলা সুজানা তার রুমে, এ সময় সে শুনতে পায় তার দাদিমা কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। বাইরে এসে সে দেখে তার দাদিমা দরজার সামনে দাঁড়িয়ে। দরজা খোলা, সে যেন সেখানে দাঁড়িয়ে অন্যরকম ভাবে কথা বলছে। কোন সুজানা গিয়ে দরজার বাইরের দিকে তাকায়, কিন্তু বাইরে কেউ ছিল না। পুরো উঠানি ফাঁকা। সুজানা এসবের কিছুই বুঝতে পারছিল না। ঘুরে দেখে সেখানে আর তার দাদিমা নেই। তার দাদি তার রুমের সামনে দরজার সামনে দাঁড়িয়ে এমন জানি ভাবে দাঁড়িয়ে আছে। এ সময় আবার বাইরের দরজাটা একাই লাগিয়ে যায়।
তার দিকে তাকিয়ে যখন আবার সুজানা তার দাদির দরজার দিকে তাকায়, কোন দরজায় কেউ নেই। সে দ্রুত পাইলারের রুমে যায়। রুমে দাদিমা ঘুমিয়ে আছে। দেখে মনে হয় না যে সে মাত্রই বাইরে বের হয়েছিল। এ তো গভীর ঘুমে। তাহলে সুজানা বাইরে এখনই কাকে দেখলো? দাদিমা তো বাইরে দাঁড়িয়ে একা একা হেসে বেড়াচ্ছিল। বিষয়টা সুবিধার না। আবার এই রুমের জানালাটাও খোলা। তো সুজানা তো নিজেই এই জানলাটা বন্ধ করে গিয়েছে। তাহলে এটা খুললো কে? তো যাই হোক, সুজানা আর বেশি কিছু ভাবে না। সে সেখান থেকে চলে যায়। কিন্তু কিছু পরে দেখা যায় তার দাদিমার দরজাটা একা একাই খুলে যাচ্ছে। সুজানা তখন আর তার নিজের চোখকে আর বিশ্বাস করতে পারছে না। সে এসব কি দেখছে? তাই সে আবার তার দাদির রুমে যায়। তবে এখন দেখা যায় পাইলার মুখ হা করে অস্বাভাবিকভাবে রয়েছে। সুজানা পাইলারকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু পাইলার স্বাভাবিক হচ্ছিল না। তবে এই সময় আবার দেখা যায় পাইলারের পেটে কিছু একটা নড়াচড়া করছে। পেটটা আবার অদ্ভুতভাবে ফুলে ওঠে। এটা দেখা মাত্রই সুজানার অনেক ভয় শুরু হয়ে যায়। সুজানা অনেক ভয় পেয়ে গিয়েছিল। তাই সে সরাসরি পুলিশকেই ফোন দিতে শুরু করে। তো সুজানা যখনই কল করতে যাবে তখনই দেখা যায় পাইলার ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় সে পুরোপুরি সুস্থ হয়ে আবার ঘুমিয়ে পড়ে। এইমাত্রই সে কেমন হয়ে গিয়েছিল আর এখন সে সুন্দরভাবে ঘুমাচ্ছে। এগুলো আসলে ভাববার বিষয়। সুজানা বুঝতে পারে এই বাড়িতে তার দাদিমার সঙ্গে কিছু একটা সমস্যা রয়েছে। সুজানা এখন যে এত ভয়ে ছিল যে সে ওই রাতে আর ঘুমাতে পারে না। ভয় কাটানোর জন্য সে টিভি দেখে রাত পার করিয়ে দেয়। পরের দিন সকালে সুজানা এই বাড়িতে তার ছোটবেলার পুরনো একটি ডায়েরি খুঁজে পায়। সুজানা ছোটতে এই ডায়েরিতে করেই তার মজার মজার ঘটনাগুলো লিখে রাখছিল। এখানে নানান ঘটনা লেখা ছিল। সুজানা এসব পড়তে পড়তে বুঝতে পারে তার জন্ম তারিখ আর তার দাদির জন্ম তারিখ একই দিনের, মানে তাদের জন্ম তারিখ এক। ছোটবেলায় তার আর তাদের বার্থডে কেক একসাথেই কাটা হতো। সুজানার বয়স যখন 6 বছর হয় তখন একটি জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানে ইভা আর তার দাদি লিটা দুজনে উপস্থিত ছিল। লিটাকে কি চিনতে পেরেছেন? যে গল্পের শুরুতে পাইলারের বান্ধবী মরে পড়েছিল, এটাই জুলিটা। যার নাতনি হচ্ছে ইভা। তো ইভা আর দাদি জুলিটা সুজানার এক বার্থডে পার্টিতে উপস্থিত ছিল। এই সময় নাকি এই দুই দাদিমা তাদের নাতনির চুলের বেনি কেটে নেয়। তাদের একটি অদ্ভুত ধরনের পানীয় পান করায়। যাতেই সুজানা একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখছিল। এখানে তার দাদি পাইলার নাকি ছিল অনেকটা বিভৎস রূপে। ডায়েরিতে এগুলোই লেখা। মানে সুজানার ছোটকাল থেকেই পাইলার অস্বাভাবিক ছিল, আর এগুলো সুজানা নিজেই ডায়েরিতে লিখে রেখেছিল। তো এইসব ভেবে সুজানার অনেক অস্বস্তিকর হয়। ওই দিনে আবার সে জানতে পারে তার কাজের যে অন্য কন্ট্যাক্টগুলো ছিল সেগুলোও বাতিল হয়ে গেছে, এবং তার কলিগরাও এখন তার সঙ্গে ফোনে ভালোভাবে কথা বলছে না। সুজানা এখন ভাবে মাঝে মাঝে এখন তাকে তার কাজ করে আসতে হবে, নাহলে তার ক্যারিয়ারের এখানেই শেষ। সামনে কোনো কাজেই আর সে পাবে না। এসে তার দাদিকেও বলে, এবং সে কান্নাকাটি করছিল। এসবে তার দাদিকেও অনেক কষ্ট পেতে দেখা যায়। দুপুরের খাবার শেষ হলে সুজানা বাসার ময়লাগুলো ফেলতে বের হয়েছিল। সে বাসায় এসে দেখে পাইলার বাড়িতে নেই। সুজানা বাড়িতে ভালো করে খুঁজে, কিন্তু তাকে পাওয়া যায় না। এরপর সে বাড়ির আশপাশটাও খুঁজে বেড়ায়, কোথাও সে নেই। এটা কেমন কথা? আর দাদিমার শরীরের যে অবস্থা, তাতে সে বাসা থেকে কি কোথায় বের হয়ে গেল? কেউ কি এসে তাকে নিয়ে গিয়েছে? এইবার সাথেও যোগাযোগ করে, কিন্তু তাকে নিয়ে যায়নি। তাহলে তার দাদিমা এভাবে উধাও হয়ে গেল কোথায়? সুজানা অনেক ভয় পেয়ে গিয়েছিল। সে পুলিশে রিপোর্ট করছিলই। আবার সে সময় দেখা যায় পাইলার ড্রয়িং রুমে বসেছিল। তাজ্জব ব্যাপার, দুপুরে পুরো বাড়ি খুঁজে বেড়া হয়েছে, সে তো কোথাও ছিল না, আর এখন সন্ধ্যায় সে ড্রয়িং রুমে বসে আছে। সুজানা ভীষণ ভয় পেয়ে যায়। এগুলো আর মেনে নেওয়া যাচ্ছিল না। ওই দিন রাতেরই ঘটনা। সুজানা ঘুমাচ্ছিল, হঠাৎ তার আঙ্গুলগুলো নড়ে ওঠে। দাদিমার রুম থেকে আলো জ্বলতে দেখা যায়। সুজানার চোখ খুলে গিয়েছিল। সে উঠে শুনতে পায় তার দাদিমা কার সাথে যেন রুমে একা একা কথা বলছে। মাঝে মাঝে সে হেসেও ওঠে। পর সেই হাসি। সুজানা পাইলারের রুমের দিকে এগিয়ে যায়। হঠাৎ সে লক্ষ্য করে তার হাতের চামড়া জ্বলে যাচ্ছে। হাত বুড়ো মানুষদের মতো হয়। তার চুল ধীরে ধীরে পড়তে শুরু করে। এগুলোর রং সাদা হয়ে যায়। হাতগুলো ভেঙে পড়ছে। শরীর দ্রুত চেঞ্জ হচ্ছে। মনে হয় সে বুড়ি হয়ে গেছে। অদ্ভুত এক কীর্তি তার। মাটিতে সে লুটিয়ে পড়ে। তার হাত পা কাঁপছিল। মনে হচ্ছে তার শরীর থেকে কিছু একটা বের হয়ে যাবে। দূরে এসব দাঁড়িয়ে দেখছিল এক যুবতী মেয়ে। ভালো করে দেখলে মনে হয় এটা ইভা। তো ইভা এখানে কেন? আর সুজানার সাথে এসব কি হচ্ছে? সুজানার চোখ খুলে যায়। এসব সে স্বপ্ন দেখছিল। কিন্তু এত বিভৎস স্বপ্ন। ঘুম থেকে জেগে ওঠার পর সে দেখে আর দাদিমার চাদর তার গায়ে। এটা কেমন কথা? গুলোই ভেবে সুজানা চিৎকার করে ওঠে। পরে সে শান্ত হয়ে সে তার দাদির কাছে যায়। কিন্তু এখানে দেখা যায় পাইলার সুজানার ছোটবেলার পুতুলটি নিয়ে ঘুমিয়ে আছে। দাদিমার কাছে তার পুতুল, আর তার গায়ে দাদিমার চাদর। সবে কিছু এটাই স্পষ্ট যে দাদিমার সাথে খারাপ কিছু একটা হয়েছে। তার সাথে খারাপ কিছু একটা আছে। এটা হয়তো প্রায় রাতে সুজানার কাছেও যায়।
তাকে ভয় দেখায়, তাকে বাজে স্বপ্ন দেখায়। সুজানা ভাবে সে হয়তো পাইলারের সঙ্গে আর থাকতে পারবে না। তখন সেই সময়টাতে এসে একটি নার্সকে হায়ার করে। তখন থেকে ইনি পাইলারের খেয়াল রাখবে। সুজানা মাঝে মাঝে এসে তার দাদিমাকে দেখে যাবে। এরপর সুজানা দ্রুত তার প্লেনের টিকিট কেটে নেয়। তো এদিকে এক ভয়ানক ঘটনা ঘটে। ওই নার্স তো এসেছিল, সে ময়লা ফেলতে বাইরে যায়। এই সময় পাইলারকে দেখা যায় সে জানালার কাছে দাঁড়িয়ে এসব বলে যেন বিড়বিড় করছে। তার হাতের ভঙ্গিমা অস্বাভাবিক, নাড়িয়ে কি যেন একটি করে। সুজানা তার জানালার কাছে গিয়ে দেখে ওই নার্স রাস্তায় হেঁটে চলেছে, আর এক গাড়ির সাথে দুর্ঘটনা ঘটে সে সাথে সাথেই মারা যায়। রাস্তায় এসে দেখা যায় এটা এক অস্বাভাবিক দুর্ঘটনা, নার্স বাজেভাবে মারা গিয়েছে। অন্যদিকে দাদিমা পাইলার জানলার কাছে দাঁড়িয়ে অদ্ভুতভাবে হেসে চলেছে। এসব দেখে সুজানা বুঝে যায় তার দাদিমা জাদুবিদ্যা জানেন, তাই এখনই তিনি ব্ল্যাক ম্যাজিক করে এই নার্সকে মেরে ফেললেন। তবে স্পষ্ট হয় যে এখন পর্যন্ত সুজানার সাথে যা যা হয়েছে তার পেছনে ছিল তার দাদিমার ব্ল্যাক ম্যাজিকের প্রভাব। কিন্তু তার দাদিমা এসব কেন করেন, এতে কি হয়, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। সুজানা এই ঘটনার পর পাইলারের কাছে যেতে ভয় পান। ওই দিন সকাল থেকে বাইরে পার্ক, রেস্টুরেন্ট এসবই ঘুরে পার করে দেয়। সে আসলে ভাবছিল সে এখন কি করবে। এসব ব্ল্যাক ম্যাজিক তো খুবই অস্বস্তিকর ব্যাপার। এগুলো থেকে সে মুক্তি পাবে কিভাবে, আর তার দাদিমার উদ্দেশ্য কি, আজকে মেরে ফেললো কেন। এভাবে সে এই রাত রাস্তাতেই পার করে দেয়। ভোরবেলায় সে দাদিমার বাসায় এসে কিন্তু তখনও দেখা যায় পাইলার ওই জানালার কাছেই দাঁড়িয়ে আছে। সুজানা বাসায় প্রবেশ করে। সে একটা পরিকল্পনা করে ফেলেছিল। অনেকদিন আগে ডাক্তার তাকে বৃদ্ধা আশ্রমের ঠিকানা দিয়েছিল, তাই এখন সুজানা পাইলারকে ওই বৃদ্ধা আশ্রমেই রাখবে। তো মানুষের মধ্যে রেখে দিলে হয়তো তার এই সমস্যা হবে না। সুজানা দ্রুত তার কাজে ফিরে দিতে পারবে। সুজানা পাইলারকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই সময় সেও চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রাতের ফ্লাইট, তাই সে যাওয়ার আগে ডিনারটা সেরে ফেলতে চায়। কিন্তু রান্নার সময় দেখা গেল ডিম ফাটালে কালো রঙের মতো বর্ণনা হয়ে যায়। এখান থেকে পোকা বেরোচ্ছিল, বিভৎস কাণ্ড। এটা দেখেই সুজানা আটকে ওঠে। টিভিতে নিউজ হচ্ছিল। নিউজে জানা যায় এক বৃদ্ধাশ্রমে আগুন লেগেছে। বৃদ্ধাশ্রমে ছিল সুজানার দাদি পাইলার। এই বৃদ্ধাশ্রমের সবাই নাকি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে, কেউই বেঁচে নেই। সুজানা এটা জানতে পেরে ভয় এবং কষ্ট দুটোই পায়। কারণ হচ্ছে তার দাদিমা তো ওই বৃদ্ধাশ্রমেই ছিল, কেউ তো মারা গিয়েছে। সবাই ভাবছিল, কিন্তু একটু পরে দেখা যায় তার দাদিমা অন্ধকারে ড্রয়িং রুমে বসেছিল। বসে চুপচাপ মুচকি আসছিল। দাদিমা ভয়ঙ্কর। সুজানা আর এক মুহূর্ত এখানে থাকবে না, দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে। দরজায় এসে সে থেমে যায়। এভাবে তার দাদি তো ব্ল্যাক ম্যাজিক করে, তাই সুজানা দূরে কোথাও গেলেও তো এই প্রভাব থেকে বাঁচতে পারবে না, এবং তার দাদি রেগে গিয়ে এর চেয়ে বড় কিছু করতে পারে। এখন পর্যন্ত কিন্তু সুজানা তেমন কোনো ক্ষতি হয়নি। হয়তো পাইলারের মধ্যেই কোনো অশুভ শক্তি ভর করেছে। এভাবে ফেলে গেলে হয়তো এই অশুভ শক্তি তার দাদিকেও মেরে ফেলবে। হয়তো এখানে পাইলারই বিপদে রয়েছে। এ কারণে সুজানা যেতে চেয়েও আর যেতে পারে না। রাতে সুজানা পাইলারকে ডিনার করাচ্ছে। এ সময় আবার পাইলারের গলায় খাবার আটকে যায়। এমনটা নতুন না, আগেও এসব হয়েছে। তবে এ সময় সুজানা আর তার দাদিমাকে সাহায্য করে না, মানে গলা থেকে খাবারটি বের করতে সাহায্য করে না। সে মনে মনে চাচ্ছিল এভাবে যদি তার দাদিমার মৃত্যু হয় তাহলে সেটা হোক। এভাবে তাহলে তিনিও তার সুজানা দুজনেই মুক্তি পাবে। আসলে সুজানা এতটাই ভয় ছিল যে মন মানসিকতা এমনই হয়ে গিয়েছিল। অন্য রুমে এসে তার দাদির মৃত্যু অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর পাইলারের চিৎকার থেমে যায়। সুজানা পরে ফিরে এসে দেখে তার দাদিমা আর বেঁচে নেই, হার্টবিট থেমে গিয়েছে। পর সে দ্রুত হসপিটালে কল দেয়। দিয়ে সে জানায় তার দাদিমা হয়তো গলায় খাবার আটকে মরে গিয়েছে, তাই যেন দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানো হয়। বিশেষ কারণবশত হসপিটাল থেকে জানা করতে কোনো অ্যাম্বুলেন্স যেতে পারবে না। অ্যাম্বুলেন্স যেতে যেতে কাল সকাল হয়ে যাবে। এই সকাল পর্যন্ত সুজানাকে তার দাদিমার লাশের সঙ্গেই কাটাতে হবে। করার কিছু নেই। রাত বাজে 12টা। নোটিফিকেশন ভেসে ওঠে সুজানা আর তার দাদির জন্মদিন। এই রাত সহজ হবে না। সুজানা লক্ষ্য করে একটা ছবি। এই ছবিতে আগে তার দাদি পাইলারের সঙ্গে ইভার ছবি ছিল, কিন্তু এখন তার দাদির জায়গায় তার ছবি রয়েছে। সুজানা আর ইভা এই ছবিতে এখন একসাথে। হঠাৎ একটি কল আসে। রিসিভ করলেই তাকে কথা বলতে শোনা যায়। এ বলে পাইলারের কাজ কি এখনো শেষ হয়নি, সুজানাকে ছেড়ে মেরে ফেলেছে কিনা। এটা শোনা মাত্র সুজানা কে ওঠে। টেবিলে খাবারের মধ্যে পোকা উঠতে দেখা যায়। পোকাগুলো তার দাদিমার লাশের উপরেও ছিল। মনে হয় পাইলারের লাশটা কাঁপছে। এই সময় বাসার বিদ্যুৎ চলে যায়। সুজানা ফ্ল্যাশ লাইট অন করে। তার সামনে পাইলারের লাশটা পড়ে আছে। সুজানার মনে হয় বাসায় অন্য কেউ হাঁটাচলা করছে। পায়ের আওয়াজ পাওয়া যায়। আওয়াজটা অনুসরণ করে সুজানা এগিয়ে যায়। দেখা যায় একটা মোমবাতি, যেটা তার মায়ের ছবির নিচে রাখা। সেটা কিন্তু সে জ্বালায়নি। সুজানা মোমবাতিটা নিভায়, কিন্তু সেটা নিবে না। মোমবাতিটা ফেলে দিলেও আগুন জ্বলতে দেখা যায়। পরিস্থিতি বিগতিক। নিচের টেবিলের ড্রয়ারটা হঠাৎই খুলে যায়। সেখানে রয়েছে সুজানার বাচ্চাকালের ছবি, এটাতে চুল ফেঁচানো। এই চুলের বেনিটায়
তার দাদি ছোটবেলায় কেটে নিয়েছিল। সব দেখে সুজানা ভয় পেয়ে উঠে পালানোর চেষ্টা করে, তবে অন্ধকারে সে বেরোতে পারছিল না। দাদিমার চেয়ারটিও ফাঁকা, চেয়ারেই কিন্তু তার লাশটি পড়েছিল। ঘরের দরজা জ্বালানা সবই লক হয়ে গিয়েছে। বাথরুম থেকে কারো হাঁটার শব্দ পাওয়া যায়। সুজানা সেটাকে অনুসরণ করে, এমন করে যেন দেয়ালে ফাটল শুরু হয়। এটা এসে আয়নায় পড়ে, আর আয়না থেকে তার দাদিমাকে দেখা যায়। আয়না ভেঙে তার হাত বেরিয়ে আসে। এটা সুজানার উপরেই আক্রমণ করে বসে। ঘড়ির শব্দ পাওয়া যায়, অ্যালার্ম বেজে ওঠে। এখন সকাল 8টা বেজে গেছে। সুজানা পালানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তার শরীর তার সাড়া দিচ্ছিল না। সে বাসার প্রধান দরজার কাছে গেলে আবার বাসার ভিতরে চলে আসে। মনে হয় তাকে কেউ ধাক্কা দিচ্ছে, মনে হয় তার শরীরটা কেউ পাকড়াও করে ধরে রেখেছে। একটা সময় সুজানা আর নড়াচড়া করতে পারে না, মাটিতে লুটিয়ে পড়ে। দূর থেকে পাইলারের লাশটাকে হেঁটে আসতে দেখা যায়। এ মুখে কি জানি আওয়াজ করছিল। সুজানার দেহ অবশ হয়ে আছে। সুজানার মুখ হা হয়ে যায়। দাদিমার মুখও হা হয়ে গিয়েছিল। পাইলারের মুখ থেকে আবছানো কিছু বের হয়ে এসে সুজানার মুখে যায়। এরপরে ধীরে ধীরে সুজানা শান্ত হয়। পাইলারের দেহের আত্মাটা সুজানার দেহে প্রবেশ করেছে। এর কিছু পরে সুজানা উঠে দাঁড়ায়। তার ভাবভঙ্গি অবয়ব, তাকে দেখে বোঝা যায় যে সে আর সুজানা নেই। এই এখন তার দাদিমা পাইলার। এখন সুজানার শরীরে এখন তার দাদি পাইলার বসবাস করছে। পাইলার তার নতুন শরীরটা দেখছিল। এ সময় ইভাও তখন সেখানে চলে আসে। কেউ জানে এটা পাইলার। পাইলারকে এভাবে দেখে ইভাও অনেক খুশি হয়। গল্পেরও এখানেই শেষ হয়, কিন্তু রহস্যগুলো তো এখনো পুরোপুরি খোলাসা হয়নি। গল্পের একদম শুরুতেই বলেছিলাম মানুষ একদম বিচিত্রময়। আমাদের চারপাশে এমন কিছু মানুষ রয়েছে, তারা বাইরে থেকে এক আর ভিতর থেকে সম্পূর্ণই আলাদা। এই দাদিমা পাইলার সেরকমই একজন মানুষ। এই পাইলার অনেক পুরনো আমলের এক মহিলা, অতীতের একজন জাদুকরী নারী। তিনি অনেক আগ থেকেই ব্ল্যাক ম্যাজিক করেছিলেন। এইভাবে সম্পূর্ণ শয়তানের সাথে চুক্তি করে সব কুকর্মগুলো করে যায়। তার প্রভাব এতটাই বেশি হয়ে গিয়েছিল যে তার আত্মা বা স্পিরিট এক শরীর থেকে অন্য শরীরে বন্ধ করে রাখতে পারছিল। এটা ছিল তার ভয়ানক এক ব্ল্যাক ম্যাজিক। ছোটবেলায় যে সুজানার জন্মদিন পালন হয়, ওই দিন কিন্তু সুজানার আর ইভার দুজনেরই চুল কেটে নেওয়া হয়েছিল। ওদের এক ধরনের পানীয় পান করানো হয়। সময়টা ছিল তখন সকাল 8টা। এগুলো আসলে ছিল ব্ল্যাক ম্যাজিকের উপকরণ। ছোটবেলা থেকেই সুজানা আর ইভার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। গল্পের আগে ইভার দাদি এবং জুলিটারের লাশ পড়ে থাকতে দেখা যায়। এখানে জুলিটাও পাইলারের মতো একজন জাদুকরী নারী। তিনিও ব্ল্যাক ম্যাজিক করতেন, আর তার সময় এসে গেলে তিনিও ইভার শৈলে প্রবেশ করে থাকেন, আর তার শেষ হয়ে যাওয়া দেহটা লাশ হয়ে পড়ে থাকে। জুলিটা ও পাইলারের উদ্দেশ্য হলো তারা শত বছর বাঁচবে। এই কারণে তারা যুবতী কোনো শরীর টার্গেট করে রাখে। পরে যখন তার শরীরটা একদম বুড়ো হয়ে যায়, তখন তারা অন্য একটি শরীরে তাদের আত্মাটা প্রবেশ করায়, নিজেদেরকে বন্দি করে রাখে। গল্পের দাদিমা আসলে কি সুজানার দাদিমা ছিল কিনা তা কিন্তু বলা যাচ্ছে না। ছবিতে এটা বলা হয়নি। হতে পারে যে পাইলারের শরীরে জাদুকরী নারী কেউ একজন এসে প্রবেশ করেছিল। ছবিতে এদেরকে স্পষ্টভাবে ডাইনি বলা হয়েছে, তবে আমি এখানে এদেরকে জাদুকরী নারী বলছি। তারা এইরকম পরিকল্পনা যুগ যুগ ধরে করে আসছেন। ছোটবেলায় পাইলার ও জুলিটা নাতনিদের উপরে এইসব করতে পরিকল্পনা শুরু করেছিল। পাইলার এবং জুলিটা কারো এইরকম ছেলে মেয়ে বেঁচে নেই। সবারই নাকি গাড়ি দুর্ঘটনা বা অন্য কোনো দুর্ঘটনায় নাকি মৃত্যু হয়েছে। হতে পারে যে এই মৃত্যুগুলো তারাই ঘটিয়েছে, যাতে তাদের ভবিষ্যতের কাজগুলো সহজ হয়। গল্পের মাঝে কিন্তু এইভাবে একটি নার্সকে মেরে ফেলতে দেখা যায়। দেহের ক্ষয় আছে, তার কোনো ক্ষয় নেই।